দর্শক, ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে নেতানিয়াহুর বিপদ বাড়ছে। ইসরায়েলের সরকার এখন গভীর সংকটে পড়েছে। ইরান, গাজা, লেবানন, ইয়েমেন সব জায়গায় নেতানিয়াহু আঘাত এনেছিল যাতে দেশের মানুষ খুশি হয়, জাতীয়তাবাদী আবেগ চরমে পৌঁছায় আর তিনি ফের পূর্ণ শক্তিতে ক্ষমতা ফিরে পান। কিন্তু সেই বলে না, ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছুই পায় না। দেশকে যুদ্ধের আগুনে ফেলে এবার নেতানিয়াহুর সরকারই ফাঁদে পড়েছে। কট্টর ইহুদি সংগঠনগুলো তাদের সমর্থন তুলে নিতে শুরু করেছে। দর্শক, খবর আসছে 7 জন এমপির একটি দল ইতিমধ্যেই সমর্থন প্রত্যাহার করেছে। যে কোনো সময় নেতানিয়াহুর সরকার পড়ে যেতে পারে। দেখুন, নেতানিয়াহুর সরকারটি 5টি দলের জোটে গঠিত: লিকুইদ, শাস, ইউনাইটেড টোরা জুডাইজিয়াম, রিলিজিয়াস সিওনিস্ট পার্টি ও নিউ হোপ পার্টি। এর মধ্যে নেতানিয়াহুর নিজস্ব দল হলো লিকুইদ। তাদের এমপি এখন 32 জন আর সংখ্যাগরিষ্ঠতার জন্য 61টি আসন দরকার। তো সেই জোটের অংশীদার একটি দল ইউনাইটেড টোরা জুডাইজিয়াম ইউটিজে প্রকাশ্যেই সমর্থন তুলে নিয়েছে আর তাদের এমপি হলো 7 জন। ফলে নেতানিয়াহুর সরকার এখন গভীর সংকটে পড়েছে। দর্শক, তাই এখন প্রশ্ন উঠছে, কেন নেতানিয়াহুর নিজের শরিকরাই সরে যেতে চাইছে? কেন ইসরায়েলের সরকারের উপরে কালো মেঘ জমেছে? যারা ইরানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছিল তাদেরই নিজের গদি নড়বড়ে হয়ে গেল। ঠিক কী ঘটেছে? দর্শক, দেশের ভিতরে এখন নেতানিয়াহু যেন একেবারে কোণঠাসা। অনেকের প্রশ্ন তাই, এর পিছনে কি ইরানের কোনো হাত আছে? ইরানের সরকার বদলানোর যে চেষ্টা ইসরায়েল করেছিল তার পাল্টা কি ইরানি ইসরায়েলের সঙ্গে কোনো খেলা করে দিল? চলুন গোটা বিষয়টা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। দর্শক, ইসরায়েলে নেতানিয়াহুর সরকারের উপরে যে সংকটের মেঘ জমেছে সেটা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে তাকাতে হবে। ব্যাপারটা শুরু হয় তখন যখন নেতানিয়াহু গাজার উপরে হামলা চালান আরবদের জমি কেড়ে নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু গাজার ভিতরে ঢুকতেই ইসরায়েলের প্রাণ ওষ্ঠাগত অবস্থা। প্রচুর টাকা তো খরচ হয়ই, তার থেকেও বড় ক্ষতি হয় ইসরায়েলি সেনাদের দিক থেকে। এরপর ইরানের উপরে হামলা করে ইসরায়েল। কিন্তু যে কোনো যুদ্ধের জন্য দরকার তো সেনাবাহিনী, আর সেই সেনা তো আর 4 দিনে তৈরি হয় না। আর ইসরায়েল না খুব বড় দেশ, না খুব বেশি জনসংখ্যার দেশ। তাই বাধ্য হয়ে ইসরায়েলের আদালত নির্দেশ দেয়, এখন থেকে দেশের সব তরুণ তরুণীদের জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক। এমনকি ধর্মীয় হারেদি মানে অতি রক্ষণশীল ইহুদি যারা, সেই যুবকদেরও সেনায় যেতে হবে। মানে 18 বছরের উপর সব পুরুষকে 32 মাস সেনাতে থাকতে হবে আর নারীদের থাকতে হবে 24 মাস। এখন সে যাই হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অন্য পেশা যাই হোক না কেন, সেনা প্রশিক্ষণ নেওয়া, কাজ করা বাধ্যতামূলক হবে। এই বাধ্যতামূলক পরিষেবা শেষ করার পর দেশের সব নাগরিক 40 বছর বয়স পর্যন্ত রিজার্ভ সেনা হিসাবে তালিকাভুক্ত থাকবে। মানে জরুরি অবস্থায় তাদের ডেকে পাঠানো হবে। যেমন 7ই অক্টোবরে হামাসের হামলার পর 3.5 লাখ রিজার্ভ সেনাকে তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছিল। আর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স মানে চরম রক্ষণশীল ধর্মীয় যে দলগুলো আছে তারা। অর্থোডক্স পার্টি হলো সেই রাজনৈতিক দলগুলো যারা ইসরায়েলের ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এবং যাদের নীতিগুলো মূলত ধর্মীয় রীতিনীতিকে রক্ষা করেই তৈরি হয়। দর্শক, ইহুদিদের মধ্যে আল্ট্রা অর্থোডক্স বা হারেদি সমাজের যে তরুণরা ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকে তাদের সেনাবাহিনীতে কাজ করার দায়িত্ব থেকে আগে ছাড় দেওয়া হতো। এই নিয়মটা শুরু করেছিল ডেভিড বেন গুরিয়েন। কিন্তু এখন ইসরায়েলের আদালত সেই পুরনো নিয়ম বাতিল করে দিয়েছে, কারণ হারেদি সম্প্রদায়ের জনসংখ্যা এখন বেড়ে দেশের মোট জনসংখ্যার 14% পৌঁছে গেছে। তাই এই নতুন নির্দেশ অনুযায়ী হারেদি অর্থোডক্স পার্টির তরুণদেরও এখন সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দিতে হবে। আর এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করেছে নেতানিয়াহুর জোট শরিক দলগুলো। তাই তাদের চাপেই আনা হয়েছে একটি নতুন বিল, যার নাম রাখা হয়েছে হারেদি ড্রাফট বিল। দর্শক, এই বিলে বলা হয়েছে
যে ধর্মীয় ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যাওয়ার বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হবে। দর্শক, হারেদি ইহুদিরা হলো একটি ধর্মভিত্তিক গোষ্ঠী যারা খুব কঠোরভাবে ইহুদি ধর্ম পালন করে। তারা জীবন কাটায় ধর্মীয় শিক্ষা ও চর্চার মধ্যে। উচ্চশিক্ষা, চাকরি বা সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে তারা সাধারণত দূরে থাকে। কিন্তু এখানে আসল সমস্যা হলো দেশের সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। যখন দেশের প্রতিটি তরুণ সেনায় যোগ দিচ্ছে, তখন এই হারেদি তরুণরা কেন ব্যতিক্রমী হবে? আর এই জন্যই সম্প্রতি ইসরায়েলের শীর্ষ আদালত জানিয়ে দেয় যে হারেদি যুবকদেরও সেনায় ভর্তি করতেই হবে। আর এই আদালতের রায়ের জবাব হিসাবেই সরকার নতুন একটি বিল এনেছে, যার নামই হচ্ছে হারেদি ড্রাফট বিল। এই বিলে তাদের জন্য আবার সেই পুরনো ছাড় দেওয়ার ব্যবস্থাই রাখা হয়েছে। এখন যদি এই বিল পাশ হয়ে যায়, তাহলে হারেদি তরুণরা আইনের মাধ্যমেই সেনাবাহিনীতে না যাওয়ার অনুমতি পাবে। তাই নেতানিয়াহুর সামনে এখন খুব কঠিন একটা পরিস্থিতি। তিনি বুঝে উঠতে পারছেন না তিনি সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের পাশে থাকবেন নাকি ধর্মীয় হারেদি গোষ্ঠীর পাশে থাকবেন। কারণ নেতানিয়াহুর যত ভোট আসে তার বেশিরভাগই আসে সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী মানুষদের কাছ থেকে। কিন্তু সরকার টিকে আছে এই হারেদি দলগুলোর সমর্থনের উপরে। দর্শক, এটা এমন একটা পরিস্থিতি যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি আগে কুয়া পেছনে খাদ। এখন নেতানিয়াহু বুঝে উঠতে পারছেন না তিনি ভোট বাঁচাবেন নাকি বর্তমান সরকার টিকিয়ে রাখবেন। ইসরায়েলে বড় দুটি ধর্মীয় দল আছে। প্রথমটি হলো ইউনাইটেড টোরা জুডিজম, ইউটিজে। এদের 120 আসনের সংসদে আছে 7টি আসন। আর দ্বিতীয়টি হলো আপনার হলশাস পার্টি, তাদের আছে 11টি আসন। এই দুই দলের মিলিয়ে সংসদে মোট 18 জন সদস্য আছে। এই আল্ট্রা অর্থোডক্স দলগুলো মূলত হারেদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, যারা ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 13 থেকে 15% পর্যন্ত। আর এই দলগুলো এরকম জোট সরকারের সময় এরা প্রায়ই কিং মেকার অর্থাৎ সরকার গঠনে নির্ধারক ভূমিকা পালন করে। আর এই দুই দল ইতিমধ্যে একটি ঘোষণা করেছে যে তারা জোট থেকে বেরিয়ে আসছে। আরেকটি দলও ওই সারিতে দাঁড়িয়ে আছে, মানে তারাও খুব শীঘ্রই নেতানিয়াহুর পাশে থাকবে না বলেই ইঙ্গিত দিচ্ছে। আর এই কারণেই দর্শক, এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে নেতানিয়াহুর সরকার যে কোনো সময় ভেঙে পড়তে পারে। নেতানিয়াহুর সরকার চালিয়ে যেতে হলে কমপক্ষে 61টি আসন দরকার। আগে জোট সরকারের হাতে ছিল 68টি আসন, মানে বর্তমান এই নেতানিয়াহুর সরকারে। কিন্তু এই 7 আসনের ইউটিজে দলটি জোট থেকে বেরিয়ে যাওয়ার পর এখন মাত্র 61টি আসনই হাতে থাকবে, যেটা একেবারে সংখ্যাগরিষ্ঠতার ন্যূনতম সীমা। তাই এখন যদি শাস পার্টিও সমর্থন তুলে নেয়, তাহলে নেতানিয়াহু সরকার পড়ে যাবে। এখন মোটা দাগে কথা হলো, যারা ইরানের সরকার বদলের স্বপ্ন দেখেছিল, এখন তাদের দেশেই সরকার পতনের কালো মেঘ জমে উঠেছে। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজোস নাসির জাদে জানিয়েছেন ইরান কোনো যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না এবং সম্ভাব্য যে কোনো হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী মিডল ইস্ট আপডেটের জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।